নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত এসপি স্টাডি পয়েন্টে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা হবে মায়ানমার সম্পর্কে। মায়ানমার কি ভেঙে কয়েক ভাগে ভাগ হয়ে যাবে? এই বিষয় নিয়ে আজকের আলোচনার পর্ব। মায়ানমারের সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে সতর্ক করেছেন যে তার দেশ কয়েক ভাগ হয়ে যেতে পারে। সম্প্রতি প্রতিরোধ যোদ্ধাদের হাতে মিয়ানমার সেনাবাহিনী বিশাল আকারে ভূখণ্ড হারানোর পর তার দিক থেকে এই সতর্কবার্তা আসছে। মিয়ানমারের জনগণকে সামরিক বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মিন্ট সোয়ে, কিন্তু অভিজ্ঞতা বলে তার এই আহ্বান মানুষ কানে তুলবে না। সামরিক সরকার দেশের অনেক অংশের নিয়ন্ত্রণ হারালে ভীত হওয়া তো দূরে থাক, মিয়ানমারের 5.5 কোটি মানুষের বেশিরভাগই সেনাবাহিনীর পরাজয় উদযাপন করছে। সামরিক জান্তা সরকার জনগণের মনোভাব পড়তে ভুল করছে। অবশ্য এই ভুল তারা এইবার প্রথম করেনি। 2021 সালে ক্ষমতা দখলের পর জনগণের ব্যাপক ক্ষোভ এবং লাগাতার প্রতিবাদ ও প্রতিরোধ দেখে সেনাবাহিনী ভূস্থানের নেতারা বিস্মিত হয়েছিলেন। বিরোধিতা দমনের জন্য সামরিক নেতারা নির্বিচার গ্রেপ্তার ও চূড়ান্ত মাত্রার সহিংসতার আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক বন্দীদের সহায়তা দেয়। এই রকম সংস্থার মতে বর্তমানে 19,675 জন রাজনৈতিক বন্দী এখন কারাগারে। এই সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিবাদকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ ক্ষোভে সেনারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালিয়ে হত্যা করছে। মিয়ানমারের সেনাবাহিনী বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম দমাতে গিয়ে নিয়মিতভাবে জনসাধারণের উপর শাস্তির খড়গ চাপিয়ে আসছে। মানুষের বসতি ও স্থাপনায় তারা ভয়াবহ বিমান হামলা করছে। এই শুদ্ধি অভিযানে হাজারো মানুষ নিহত হচ্ছে। 7 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 2021 সালে জাতীয় ঐক্য সরকার গঠিত হয়। নির্বাচিত নেতাদের এই ছায়া সরকার রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধ শুরু করে। তারা সামরিক জান্তা সরকার ও তাদের অর্থনৈতিক ভিত্তিগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য সহস্র যোদ্ধা গড়ে তোলে। এনইউজির সশস্ত্র গোষ্ঠীরা মায়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সমন্বয় বাড়িয়ে চলেছে। এসব সশস্ত্র গোষ্ঠী কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করে চলেছে। এখন প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী হামলার মুখে সরকারি সেনারা প্রতিনিয়ত তাদের ব্যারাকগুলি থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন। ফলে তারা বিমান শক্তির উপর ঝুঁকে পড়ছেন, কিন্তু স্থলে তাদের কার্যকর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। ধারাবাহিকভাবে সামরিক জান্তা সরকার অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে এবং ভূখণ্ড হারাচ্ছে। এই বিষয় মিয়ানমারের জান্তা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা জান্তা সরকার বৈধতা নির্ভর করে পুরো দেশের উপর তারা কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তার উপর। 2008 সালে সেনাবাহিনীর খসড়া করা সংবিধানে কয়েক ডজন বার মিয়ানমারের অখণ্ডতা শব্দ এসেছে। প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব হিসেবে সংবিধানের অখণ্ডতা শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে। 1962 সালের সামরিক ভূত্থানকে বৈধতা দেওয়ার মূল চাবিকাঠি এটি, কেননা পরবর্তী 5 দশকে সামরিক শাসনের ভিত্তি তৈরি করে দিয়েছে এই ভূত্থান। স্বাধীনতা প্রাপ্তির কয়েক বছরের মধ্যে 1948 থেকে 1962 মিয়ানমারের বেসামরিক সরকারকে দেশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছিল। সেই সময় প্রধান কয়েকটি শহর বাদে বাদবাকি এলাকার উপর সরকারের নিয়ন্ত্রণ খুব বেশি ছিল না। এখন পরিস্থিতি আবার সেই রকম। শহর ও সেনা ব্যারাকের বাইরে জান্তা সরকার আর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে না। এটি খুব খারাপভাবে জান্তার নৈতিক বল ভেঙে দিয়েছে, জনগণের মাঝে প্রতিরোধের প্রেরণা তৈরি করেছে। চীনের কৌশলগত অবস্থানের বিস্মিত হওয়ার কিছুই নেই।
2021 সালে ভুটান নিয়ে চীনকে ততটা উৎসাহিত হতে দেখা যায়নি। মায়ানমারে নিযুক্ত চীনের তৎকালীন রাষ্ট্রদূত ছেন হাই সাংবাদিকদের বলেছিলেন, এই ধরনের কোনো ঘটনা সত্যিকার অর্থে চীন দেখতে চাননি। আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের নেতারা ঐতিহ্যগতভাবেই মিয়ানমারের জনতা সরকারের প্রধান মিত্র, কিন্তু সেনা ভুটানে উৎখাত হওয়া অং সান সুচির সঙ্গেও তারা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেক অংশ সশস্ত্র সংগঠনের সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছেন। এখন মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের উপর থেকে জনতা সরকারের নিয়ন্ত্রণ হারানো এবং তাদের অর্থনৈতিক ক্ষতি এই ইঙ্গিত দিয়েছে যে চীন সরকারের কৌশলগত অবস্থান বিপরীত দিকে ঘুরে যাচ্ছে। চীনের নেতারা মিয়ানমারের পরিস্থিতি সম্ভবত ভালো করে বুঝতে পারছেন। তারা বুঝতে পারছেন জনতা সরকারকে সমর্থন দিয়ে যাওয়া তাদের জন্য মরণফাঁদ হতে পারে। অন্য মিত্ররা চীনের নেতাদের মতো এতটা চতুর নন। চীনকে হটিয়ে রাশিয়া এখন মিয়ানমারের সামরিক জনতা সরকারের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। 2021 সালের ভুটানের পর থেকে এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে মিয়ানমার $406 মিলিয়ন অস্ত্র কিনেছে। রাশিয়ার কাছ থেকে বিমানের জ্বালানি নেওয়ার বিনিময়ে মিয়ানমার রাশিয়াকে অর্থ এবং বঙ্গোপসাগরের বন্দর ব্যবহারের সুযোগ করে দিয়েছে। রাশিয়াকে এই অঞ্চলে তারা প্রাসঙ্গিক হওয়ার সুযোগও করে দিয়েছে। ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্ব নেতা আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতিশীলতা সৃষ্টি করেছেন পুতিন। সামরিক জনতা পরবর্তী মিয়ানমার কেমন হবে তার একটি পরিকল্পনা করছে এনইউজি। তাদের পরিকল্পনা অনুযায়ী সুচির নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ মিয়ানমার প্রতিষ্ঠা হবে। কিন্তু মিয়ানমারের জনতা সরকারের বিরুদ্ধে লড়াই তো অনেক সশস্ত্র গোষ্ঠীর কাছে এটা পছন্দীয় সমাধান নয়। তারা ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা চায়। তারা চায় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হোক। সুচি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় দুটি ইস্যুতে তার বক্তব্যে তারা সন্তুষ্ট নন। মিয়ানমারের সামরিক জনতার যে পতন হতে চলেছে সেটা একেবারেই স্পষ্ট, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হবে তা নয়। পরাজয় বুঝতে পেরে রাষ্ট্রীয় বাহিনী এখন ব্যাপক সহিংসতার মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। সে কারণে জনতা সরকারের পতন যত শীঘ্রই হয় ততই মঙ্গল। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলি, আসিয়ান ও পশ্চিমা শক্তিগুলি মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কঠোর ভাষায় কথা বলে। তাদেরকে অবশ্যই লড়াইরত সব গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে জনতা পরবর্তী মিয়ানমারের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ছোট্ট প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।